আমার আমার নামে 11টা কেস মাসেই বা প্রতি সপ্তাহে হাজিরা দিতে হতো। যখন কোর্টের বারান্দায় যেতাম, যারা ভক্ত তারা চেয়ে থাকতেন যে মনির খান কোর্টের বারান্দায়, কখনো সামনে পুলিশ, পেছনে পুলিশ, মাঝখানে আমরা যাচ্ছি। যেটা অঘোষিত কারাগারে বন্দী, কোর্টের কেসের দিন থাকলেই আগের রাতে ঘুম হতো না। বেগম খালেদা জিয়ার ছেলে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের ছেলে এবং জিয়া পরিবারের ছেলে, এই অপরাধে তাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, বাধ্য হয়েই তিনি বিদেশের মাটিতে চিকিৎসাধীন থাকতে হয়েছে। একটা দল সাপোর্ট করি, প্রতিটা মানুষই তার মত প্রকাশের একটা জায়গা খুঁজে নেয়। তেমনি আমিও ছাত্র দল থেকে এ পর্যন্ত 90 স্বৈরাচারী আন্দোলন, ওখান থেকে শুরু করে বিভিন্ন সময়ে যতটুকু কাজ করার সুযোগ হয়েছে বিএনপির পক্ষে কাজ করেছি সাথে থেকে। এইবারে যে নির্বাচন, সেটি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলে গেছেন যে খুব কঠিন নির্বাচন। তার কথার সাথে কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা মিল খুঁজে পেয়েছি। উনি দীর্ঘ 17 বছর দেশে ছিলেন না, তারপরও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত খবরাখবর তার কাছে কিন্তু সুস্পষ্টভাবে ছিল। উনি যথেষ্ট সচেতনতার সাথে খোঁজ খবর রেখেছেন এবং আপনি দেখেন যে দীর্ঘ 17 বছর মানুষ কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট এবং হাতের অধিকারের যে রায় মন থেকে দেওয়ার যে ইচ্ছা শক্তি, সেটা প্রয়োগ করতে পারে নাই। ভোট হচ্ছে এই জিনিসটা মানুষ খুব একটা বুঝতেও পারে না, হয়ে গেছে। কিন্তু এবারের নির্বাচনটা, এবারের 12 তারিখের ভোটটা সারা পৃথিবীর কাছে সুস্থ, শান্তিপ্রিয় এবং বাংলাদেশের যারা দেশপ্রেমী, রাজনীতি যারা করে তারা তো রাজনীতির কারণে দেশপ্রেম, ভালো লাগা, ভালোবাসা সব কিছু আছে, কিন্তু সাধারণ মানুষ যারা কোনো দলের সাথে নাই বাট একটা ভোট দিতে চায়, তাদের কাছেও কিন্তু স্বচ্ছ, সাদা, লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে, সেরকম একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তাদের চোখে পড়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। ঈদের মতো উৎসব। তা আমার ওয়াইফ তার জীবনের প্রথম ভোট এবার দিলেন। আমার গ্রামে আমার ভোট। আমি বললাম যে এত কষ্ট করে যাওয়ার দরকার নেই, তুমি ঢাকা থাকো। তো বলছে না, আমার অধিকারটুকু আমি প্রয়োগ করতে চাই। তো সেও কিন্তু চলে গেছে ভালোবাসার টানে, দেশপ্রেমের টানে। এই কষ্ট করে ট্রেনে সে ওখানে গিয়ে তার এত ভালো লাগছে, তার কাছে সাক্ষাৎকার নিয়েছে যে আপনি ভোট দিয়ে বা ভোট কেন্দ্রে এসে কি মনে হচ্ছে। সে বলছে আমার কাছে এত ভালো লাগছে, জীবনের প্রথম ভোট। এই ভোট দেওয়ার মধ্যে যেটা আনন্দ এবং সুস্থ পরিবেশ দেখে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যার যার মতো শেষে ভোট নিচ্ছে, ভোট দিচ্ছে। এই যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা ইচ্ছা শক্তি তৈরি হয়েছিল কখনো এরকম সুযোগ পাবে। তো সাধারণ মানুষের সুযোগটা ব্যবহার করেছেন, কেন্দ্রে গেছেন, ভোট দিচ্ছেন। এতে বিএনপি তো বিপুল বিপুল সংখ্যক আসন নিয়ে তারা, আমি তো দেখলাম 213টার মতো এককভাবে পেয়েছেন। আরও তো স্বতন্ত্র প্রার্থী আছে, অন্যান্যরাও আছে। জামাত 68টা পেয়েছে। একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে 2026-এর 12 তারিখে, ফেব্রুয়ারি মাসে, নিঃসন্দেহে বলা যায়। আর এই বিজয় তো, আপনি যে কথা বলেন অনেক কষ্ট করেছে, আসলে কষ্ট তো দেশের জন্য, মানুষের জন্য, একটা নির্বাচনকে সামনে রেখে দলের জন্য নৈতিক দায়িত্ব। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্যের মধ্যে একজন করা হয়েছিল। তারপরে কালচারাল উপকমিটির প্রধান করা হয়েছিল সারা বাংলাদেশে। এটা ছাড়াও সাধারণ একজন কর্মী হিসেবেও দায়িত্ববোধ থেকেই এগুলো করেছি। আমি দীর্ঘ 7 বছর জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আপনি জানেন, যেহেতু আপনি একটা বিচক্ষণ মানুষ, আমি যেমন সংস্কৃতি কর্মী, আপনিও সংবাদকর্মী। জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবারও যেমন নির্বাচনে জীবন দিয়ে চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে কাজ করার, বিশ্বাস জনগণের কাছে দেবার, তেমনি তখনও জাসাসের প্ল্যাটফর্ম থেকে আমি চেষ্টা করেছি যে সংস্কৃতি মানুষ সকল জায়গায় স্বচ্ছ, সুস্থ, সুন্দর একটি সংস্কৃতি চর্চার কর্মী হিসেবে, সঙ্গীত যোদ্ধা হিসেবে সেই পরিবেশটা সবার জন্য সমান রাখা। সেখানে কিন্তু রাজনীতির বিষয়টা আমরা শুধুমাত্র স্বার্থ হাসিল করার জন্য বা এককভাবে নিজেকে ভালো রাখার স্বার্থে কিন্তু করি না। সমগ্র বাংলাদেশের সংস্কৃতিকে সুস্থ রাখার জন্য এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে সারা বাংলাদেশের কৃষ্টি কালচারটাকে সমস্ত মানুষের কাছে এবং পরবর্তী জেনারেশনের কাছে সুস্থ সুন্দরভাবে তুলে ধরার জন্য কিন্তু কাজ করেছি। তো সেই জায়গায় কাজ করতে গিয়েও আমরা কিন্তু রেহাই পাই নাই। আমার নামে 11টা কেস প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে হাজিরা দিতে হতো। যখন কোর্টের বারান্দায় যেতাম, যারা ভক্ত তারা চেয়ে থাকতেন যে মনির খান কোর্টের বারান্দায়, কখনো সামনে পুলিশ, পেছনে পুলিশ, মাঝখানে আমরা যাচ্ছি। যেটা অঘোষিত কারাগারে বন্দী, কোর্টের কেসের দিন থাকলেই আগের রাতে ঘুম হতো না, ঘুমাতে পারতাম না, স্থির হয়ে যেতাম যে আমি কি এমন অন্যায় করলাম যে আগামীতে আমার কোর্টে যেতে হবে। সেটাও মেনে নিয়েছি এই কারণেই যে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বাংলাদেশের জনগণ সবার কাছে আশা করে না, সবাই আশা পূরণের জায়গায় যেতে পারে না। আমাকে যেহেতু একজন মনির খান হিসেবে আল্লাহ পাক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই জায়গা থেকে হয়তো কিছুটা দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন বলেই হয়তো সেই দায়িত্ব নিতে গিয়েছে বা নিয়ে কাজ করেছে। তখন
কোন অপরাধে কি কারণে আমি জানি না, শুধুমাত্র বিএনপি করি এই অপরাধেই আমি এখন বলতে আর দ্বিধাবোধ করি না। যে টেলিভিশন আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান, সবার জন্য তো সমান অধিকার। আমি যেহেতু কণ্ঠস্বর পরীক্ষা দিয়ে সেখানে একজন কণ্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ একজন সঙ্গীত শিল্পী এবং সর্বোচ্চ পর্যায়ের একজন সঙ্গীত শিল্পী, বিচারকের রায়ে আমি সেখানে কোনো প্রোগ্রাম করার সুযোগ পাইনি। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ রেডিও স্টেশন, শিল্পকলা, সরকারি কোনো অনুষ্ঠান, দাওয়াত পর্যন্ত আমি পাইনি। আল্লাহ পাকের হুকুমে 3বার জাতীয় পুরস্কার পেয়েছি। জুরি বোর্ডের সিদ্ধান্ত এবং ভালো কাজটা করার কারণে এই স্বীকৃতি পেয়েছি। সেটিরও কোনো কদর বা গুরুত্ব আমি পাইনি। এয়ারপোর্টে গেছি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে, পাসপোর্টটার সাথে সাথে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রাখা হয়েছে। চারিদিকে এমন তোলপাড় করা শুরু হয়েছে, এসবিতে খবর নাও, এনএসএতে খবর নাও, ডিজিএফআই খবর নাও, কোনো কিছু আছে কিনা। আমি নিজের চোখে দেখছি, প্রতি মুহূর্তে অবাক হচ্ছে। এই দেশে জন্মগ্রহণ করেছে একজন নাগরিক হিসেবে আমরা অপরাধ, আমি বিএনপি করি অপরাধ, একটা সংগঠনের দায়িত্ব নিয়েছে। এই অপরাধেই এত বড় শাস্তি, এত বড় মানসিক কষ্ট। তারপর আল্লাহর উপর ভরসা রেখে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের নেতৃত্বের উপর ভরসা রেখে, দেশটিতে এবং খালেদা জিয়ার নেতৃত্বের উপরে শ্রদ্ধাশীল হয়ে, ভবিষ্যৎ নেতা তারেক রহমানের উপর আস্থা রেখে সকল কষ্ট দুঃখ কিন্তু মনে করি নাই। এখন এই পর্যায়ে এসে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা আমরা পেলাম এবং জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। তারপরে কিন্তু আমাদের নেতা চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছেন যে দেশ পরিচালনার ক্ষেত্রে আসেন ঐক্যমত্য পোষণ করি, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করি। ওনার যে বৃহৎ মানসিকতা এবং ওনার যে বাংলাদেশকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা, যে ইচ্ছা শক্তি, সেটি কিন্তু প্রতি মুহূর্তে তিনি প্রমাণ করেছেন। দীর্ঘ 17 বছর উনি তো শখ করে বিদেশে থাকেন নাই। মেরুদণ্ডটা আমাকে ভেঙে দেওয়া হয়েছে। যে অত্যাচারিত উনি হয়েছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার ছেলে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের ছেলে এবং জিয়া পরিবারের ছেলে। এই অপরাধে তাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, বাধ্য হয়েই তিনি বিদেশের মাটিতে চিকিৎসাধীন থাকতে হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কেসের বোঝা, বিভিন্ন রকমের হুমকি, সবকিছুতেই সে দেশে আসার আর সুযোগ পায়নি। আল্লাহ পাকের হুকুমে নতুন একটা পরিবর্তন আসলো 24 সালের 5ই আগস্ট। সেই পরিবর্তনের পর সমস্ত কিছু যখন তার উপর থেকে বোঝা কমতে থাকলো, যখন প্রমাণ হলো যে উনি কোনোটিতেই দোষী নয়, দেশে আসলেন দীর্ঘ 17 বছর। আসার পরে দীর্ঘ 2 বছর ধরে কিন্তু উনি প্রায় লন্ডন থেকে বা বাংলাদেশে এসেও কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন দেশকে নিয়ে, ওনার পলিটিক্স নিয়ে, ওনার স্বপ্ন নিয়ে, ওনার পরিকল্পনা নিয়ে। দেখেন আজ পর্যন্ত কিন্তু ওনার কথা বা ওনার বক্তব্যের মধ্যে কিন্তু একটি শব্দ বিতর্কিত অবস্থায় নিতে পারে নাই। বহু চেষ্টা অনেকেই করেছেন। সে একটি বিশ্বাসের প্রতীক, মানুষের ভালো লাগার একটা জায়গা উনি কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছেন। যে স্বপ্ন ওনাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন বা যে স্বপ্ন ডাল বোনার জন্য মানুষ আশা করে ওনাকে ভোট দিয়েছেন, ওনাকে নির্বাচিত করেছেন, দেশের প্রধানমন্ত্রীর আসনে বসানোর চিন্তা করেছেন, আমি মনে করি দেশের মানুষের চিন্তা সঠিক আছে। আল্লাহ পাক যদি সহায় থাকে, উনি যদি ওনার কর্মপরিকল্পনা সুস্থ সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে সাধারণ মানুষই ওনাকে ওনার আসনে টিকে রাখার জন্য যুদ্ধ করবে।